আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অয়ন্তী, কি হয়েছে তোমার? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কিছু কি বলবে? অয়ন্তী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিচের ঠোঁট কামড়ে ধরে নিজেকে তটস্থ করে জাহিনের দিকে ফিরে ভেঙে ভেঙে বলে, আমার কিছু বলার আছে আপনাকে। বলো। আসলে অয়ন্তী কথাটা বলে শেষ করতে পারল না, তার মাঝে জাহিনের ফোন বেজে ওঠে। জাহিন কল ধরে শুধু বলে, আসছি আমি, তোরা অপেক্ষা কর। জাহিন কল কাটতেই অয়ন্তী জাহিনের কাছে এসে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে? জাহিন বসা থেকে উঠে অয়ন্তীর সামনে এসে ঠোঁটের কোণে হাসি রেখে বলে, কিছু হয়নি, আমাকে একটু বাইরে যেতে হবে। তোমার কথা আমি পরে শুনবো, কেমন? আর ঘুমিয়ে পড়ো, অপেক্ষা করো না আমার জন্য, আমার আসতে হয়তো দেরি হবে। মাথা কাত করে সায় দিয়ে বলল, সাবধানে যাবেন। জাহিন ওয়ালেট আর গাড়ির চাবি নিয়ে বের হয়ে পড়ল। অয়ন্তী পুনরায় বেডে এসে বসল। বলা হলো না লাবিবের কথাটা জাহিনকে। আচ্ছা, লাবিবের কথাটা বললে কি জাহিন রাগ করবে? কিন্তু তারা তো সকলে জানতো তার আগে একটা বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিয়েটা হয়নি। হয়তো জাহিনের সাথে তার জড়ি ছিল বলে বিয়েটা হয়নি। আশা করা যায় জাহিন লাবিবের কথাটা শুনলে রাগ করবে না, এতটুকু বিশ্বাস জাহিনের উপর আছে তার। এসব ভাবনার মাঝে আকস্মিক জাহিনকে পুনরায় রুমে আসতে দেখে অয়ন্তী বসা থেকে উঠে অবাক হয়ে বলে, কি হলো, চলে আসলেন যে, যাবেন না? জাহিন অয়ন্তীর ধারে এসে পুরো কণ্ঠে বলে, যাবো তো, কিন্তু একটা কাজ অপূর্ণ রয়ে গেছে। অয়ন্তী ভুরু কুচকে বলে, কোন কাজটা অপূর্ণ রয়ে গেছে আবার? জান আচমকা মাথা নুয়ে অয়ন্তীর অধর জোড়ায় নিজের অধর জোড়া মিলিয়ে শব্দ করে চুমু খেয়ে সরে আসে। অয়ন্তী চমকে চোখ বড় বড় করে তাকায়, ঠোঁট জোড়া আলগা হয়ে আছে তার। জাহিনের ঠোঁটের কোণে হাসি। অয়ন্তী কিছু বলার জন্য উদ্যত হতে নেবে, তখনই জাহিন অয়ন্তীর কোমর এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজের কাছে এনে অন্য হাতটা অয়ন্তীর গালে রেখে পুনরায় ডুবে যায় অয়ন্তীর ঠোঁটের মাঝে। অয়ন্তী আবেশের চোখ বন্ধ করে জাহিনের জ্যাকেটের কলার শক্ত করে আঁকড়ে ধরে। জাহিনের বেসামাল হাতের পরশ অয়ন্তী পুরো শরীর জুড়ে বইতে শুরু করেছে। মিনিট পাঁচেক পরে জাহিন অয়ন্তীর কাছ থেকে সরে আসে। অয়ন্তী এখনও চোখ বন্ধ করে আছে। জাহিন তা দেখে মুচকি হেসে অধর জোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে অয়ন্তীর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, এভাবে চোখ বন্ধ করে থাকলে কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারি মিসেস অয়ন্তী। তখন কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, এমনিতে আমাকে বাইরে যেতে হবে। অয়ন্তীর সাথে সাথে চোখ মেলে তাকিয়ে জাহিনের বুকে দুহাত রেখে ধাক্কা দেয়। জাহিন কিঞ্চিত দূরে সরে যায়। অয়ন্তী দিশেহারা গলায় বলে, চলে তো গিয়েছিলেন, তো ফিরে এলেন কেন? নিজের নিয়ন্ত্রণ হারানোর জন্য? জাহিন মৃদু হেসে অয়ন্তীর কপালে পড়ে থাকা চুলগুলা তর্জনী দ্বারা সরিয়ে মোহনীয় কণ্ঠে বলল, রাতের বেলা বউকে ছেড়ে কি থাকা যায় বলো? তাই চলে যাওয়ার আগে বউয়ের সাথে একটু সঙ্গ নিতে এলাম, কিন্তু কে জানতো বউ যে আমার সঙ্গ পেয়ে এতটা মাথোয়ারা হয়ে যাবে। অয়ন্তী হতভম্ব হয়ে জাহিনের পানে তাকালো। এই লোক কবে থেকে এতটা ঠোটকাটা স্বভাবের হলো? আগে তো এমন ছিল না। আগে তো মনে হতো ভাজা মাছটা উল্টে খেতে পারতো না, কিন্তু এখন তো। অয়ন্তী বেড়বেড়িয়ে বলে, এতটা অভদ্র কবে থেকে হলো এই লোক? জাহিন অয়ন্তীর কথা শুনে মুচকি হেসে বলে, যবে থেকে তোমার সঙ্গ পেয়েছি তবে থেকে। অয়ন্তী এবার নিজের কোমর থেকে জাহিনের হাত সরাতে সরাতে রেগে পড়ল, এই আপনি জানতো, আর সঙ্গ টঙ্গ দিতে হবে না আপনাকে আমায়। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু পরের বার কিন্তু সঙ্গর মাত্রাটা গভীর হবে। উফ, আপনি জানতো। জাহিন হাসতে হাসতে বলে, ঠিক আছে, যাচ্ছি। আর রাত জাগবে না কিন্তু, কেমন? ঘুমিয়ে পড়বে, আবার আসতে দেরি হবে। জি জি, আমি তাড়াতাড়ি ঘুমাবো। জাহিন অয়ন্তীর কপালে চুমু এঁকে দিয়ে বলে, আসি, কেমন? জাহিন চলে যায়। অয়ন্তী রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে, কিন্তু চোখের পাতায় ঘুম এসে ধরা দিচ্ছে না লাবিবের চিন্তায়। লাবিবের কথাটা যত তাড়াতাড়ি সম্ভব জাহিনকে জানাতে হবে। যারা কোচিং থেকে বের হয়ে দেখে অদূরে নুহাস প্যান্টের পকেটে হাত গুজে চোখে সানগ্লাস পরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কত সুদর্শন লাগছে দেখতে লোকটাকে। যারা ঠোঁটের কোণে বিস্তৃত হাসির রেখা ফুটে উঠল। অদূরে দাঁড়িয়ে থাকা ছেলেটা তার প্রেমিক, ভাবতেই তো সর্বাঙ্গে প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। নুহাস যারাকে দেখার সাথে সাথে হাত উঁচু করে হাই দেয়। যারা দাঁড়িয়ে না থেকে নুহাসের দিকে অগ্রসর হয়। কোচিং ছুটি হওয়ার দরুন অনেক মেয়েরা আছে, তার মধ্যে কিছু মেয়ে নুহাসের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে যারা দাঁতে দাঁত চেপে নাকের পাটা ফুলিয়ে মনে মনে বলে,
শাকচুন্নির দলেরা, তোদের নজর ঠিক কর। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা একান্ত আমার, বুঝলি? যারা নুহাসের সামনে এসে দাঁড়ায়। যারার এমন থমথমে চেহারা দেখে নুহাস প্রশ্ন করে, কি হয়েছে? সুন্দর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? যারা গম্ভীর গলায় বলল, এমনি চলো, আর এখানে দাঁড়িয়ে থেকে শো অফ করতে হবে না। যারা কথাটা বলেই ধপ ধপ পায়ে হেঁটে প্যাসেঞ্জার সিটে গিয়ে বসে পড়ে। নুহাস চারপাশটায় নজর বুলিয়ে বুঝতে পারল আসল ব্যাপারটা। নুহাস নিঃশব্দে হেসে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করায় মনোযোগ দিল। গাড়ির মাঝে পিনপিন নীরবতা, কারোর মুখে কোনো কথা নেই। নুহাস আর চোখে একবার চুপচাপ যারার দিকে তাকায়। এতটা জেলাস! অবশ্য প্রত্যেকটা মেয়েই তার প্রিয় মানুষটার পাশে অন্য কোনো মেয়েকে দু চোখে সহ্য করতে পারে না। আকস্মিক যারা চেঁচিয়ে বলে ওঠে, নুহাস ভাই, গাড়ি থামাও, জলদি গাড়ি থামাও। যারার এমনভাবে চেঁচানো শুনে নুহাস গাড়ি সাইড করে ব্রেক কষে হতভম্ব হয়ে বলে, কি হলো? এভাবে চেঁচিয়ে উঠলো কেন? ফুচকা খাবো। নুহাস কপালে ভাঁজ ফেলে বলে, কি ফুচকা খাবে বলে কি এভাবে চেঁচাবে? যারা মেকি হাসি দিয়ে বলে, বেশি এক্সাইটেড হয়ে চেঁচিয়ে ফেলেছি। খুব ভালো করেছো চেঁচিয়ে। কথাটা বলে নুহাস গাড়ি স্টার্ট দেওয়ার জন্য উদ্যত হতে নেবে, তৎক্ষণাৎ যারা বলল, কি হলো? গাড়ি স্টার্ট দিচ্ছ কেন? আমি ফুচকা খাবো তো। অন্যদিন কেউ, আজ নয়, আমার কাজ আছে। যারা জেদ ধরে বলে, আমি আজকেই খাবো। বলে গাড়ির দরজা খুলে যারা গাড়ি থেকে নেমে যায়। নুহাস চিৎকার করে বলে, যারা আমার কথাটা শুনো। কে শুনে কার কথা? যারা ফুচকার দোকানে গিয়ে অলরেডি বসে পড়েছে। নুহাসের আর কি করার, বাধ্য হয়ে সিট বেল্ট খুলতে খুলতে অসহায় হয়ে বলল, এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। নুহাস গাড়ি লক করে যারার পাশে চেয়ার এসে বসে আস্তে করে বলে, অর্ডার দিয়েছো? কয় প্লেট অর্ডার দিয়েছো? যারা থমথমে গলায় বলল, 10 প্লেট। নুহাস বাগরুদ্ধ হয়ে পড়ে। এতটুকু মেয়ে 10 প্লেট ফুচকা অর্ডার দিয়েছে, ভাবা যায়? কে করে যে খায় এসব মেয়েরা বুঝে উঠতে পারে না নুহাস। নুহাস যারাকে খোঁচা মেরে বলল, 10 প্লেট কম হয়ে গেল না? আরো কয়েক প্লেট অর্ডার দেওয়া প্রয়োজন ছিল। যারা ছোট ছোট চোখ করে নুহাসের দিকে তাকালো। নুহাস তার পরিবর্তে মুচকি হাসলো। মূলত যারা ইচ্ছে করে বলেছে 10 প্লেট ফুচকা অর্ডার দিয়েছে, কিন্তু সেটা যে নুহাস এমন বিদ্রুপ করে বলবে ভাবতে পারেনি। কিছুক্ষণ পরেই 2 প্লেট ফুচকা নিয়ে আসলো দোকানদার। নুহাস 2 প্লেট ফুচকা দেখে বলে, আর 8টা প্লেট কোথায়? যারা দাঁতে দাঁত চেপে বলে, আমি 2 প্লেট ফুচকার অর্ডার দিয়েছি। নুহাস ভুরু উঁচু করে বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাওয়া শুরু করো। যারা ফুচকা খাচ্ছে আর তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়ে আছে। অদূরে একটা গাছের নিচে নুহাস একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে বলছে তারা নাকি দুজনে এক কলে ইউনিভার্সিটির ফ্রেন্ড ছিল। আর দেখো নুহাস কেমন নির্লজ্জার মতো 32 পাটি দাঁত বের করে হাসছে। মনে হচ্ছে জীবনে হাসেনি কোনোদিন। ইচ্ছে করছে দাঁতগুলো ভেঙে দিতে। যারা দাঁতে দাঁত চেপে বলে, দাঁড়াও, তোমার হাসি আমি বের করছি। যারা উঠে গিয়ে দোকানদার মামাকে বলল, মামা, 4-5টা বোম্বাই মরিচ দিয়ে একটা ফুচকা বানিয়ে দিন তো। দোকানদার মামা হতভম্ব হয়ে বলল, এত ঝাল খাবেন? আপনি দিন। আচ্ছা। যারা ফুচকা বানিয়ে এনে নিজের প্লেটে রাখে। প্লেটে আরো 4টা ফুচকা আছে। নুহাস মেয়েটার সাথে কথা বলে এসে যারাকে বলল, ফুচকা খাওয়া শেষ? যারা বিরক্তিকর গলায় বলল, তাহলে 4টা ফুচকা। যারা একটা ফুচকা হাতে নিয়ে বলল, এটা তোমার জন্য। না না, আমি ফুচকা খাই না। আজকে খেলে কিচ্ছু হবে না, নাও নাও। যারা ফুচকা খাওয়ানো নিয়ে এতটা জোরাজোরি করতে দেখে সন্দেহ হলো নুহাসের। কিছু একটা ভেবে নুহাস যারার কাছ থেকে ফুচকা নিজের হাতে নিয়ে বলে, ঠিক আছে, খাচ্ছি। নুহাসকে ফুচকা নিয়ে বসে থাকতে দেখে যারা বলল, কি হলো, খাও। খাচ্ছি তো। নুহাস হঠাৎ চেঁচিয়ে বলে, যারা ওই দেখো, ওইদিকে কি যেন। যারা ঘাড় বাঁকিয়ে পেছনের দিকে তাকাতেই নুহাস জলদি করে হাতের ফুচকাটা রেখে প্লেট থেকে অন্য একটা ফুচকা নিয়ে নেয়। যারা নুহাসের দিকে ফিরে বলে, কই, কিছু তো নেই। নুহাস মেকি হেসে বলল, চলে গেছে তুমি দেখার আগে। ও আচ্ছা, তুমি খাও না ফুচকাটা। খাচ্ছি তো। নুহাস হা করে মুখের ভেতরে ফুচকাটা ঢুকিয়ে দেয়। যারা মনে মনে বলল, খাও না খাও, একটু পরেই টের পাবে কত মরিচে কত ঝাল। নুহাস ফুচকা খেয়ে ঢেকুর তুলে বলে, খুব মজা তো খেতে ফুচকা।
মেয়েরা এর জন্য বুঝি এত পাগল হয়? যারা স্তব্ধ বিমূঢ় অবিশ্বাস্য চোখে চেয়ে রইল নুহাসের পানে। এটা কি করে সম্ভব? এত ঝাল কি করে নুহাস খেলো? এই লোক কি দিয়ে তৈরি? ওই দিনে নুনে পোড়া কফি খেয়ে নিল অবলীলায়, আর আজকে এত ঝাল খেয়ে নিল। এ কি আদৌ মানুষ নাকি অন্য কিছু? যারা শুকনো ঢোক গিলল। নুহাস যারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, ওই ফুচকাগুলো শেষ করো, আমি বিলটা দিয়ে আসি। নুহাস চলে যায়। ঠোঁটের কোণে হাসি রেখে মনে মনে বলল, কিছু তো একটা করেছো তুমি, সেটা একটু পরেই বুঝতে পারবো, যখন তুমি নিজে খাবে ফুচকাটা। যারা ঠোঁট ফুলিয়ে দুটো ফুচকা খুব আরামসে খেলো, কিন্তু বিপত্তি ঘটলো শেষ ফুচকাটা মুখে দিতেই। চোখের মনির আকার বড় বড় করে চিৎকার করে উঠে মুখে থাকা ফুচকাটা তাড়াতাড়ি ফেলে দেয় নিচে। ঝালে যারা জিভ ঠোঁট চলে যাচ্ছে, কি করবে না করবে তা ভেবে দিশে হারিয়ে ফেলেছে নিজে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, মাথা ঘুরছে, চোখ দুটো লাল হয়ে গেছে। টেবিলের উপরে থাকা গ্লাসের পানিটা পান করলো, কিন্তু পানি খাওয়াতে যেন ঝালের মাত্রাটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। নুহাস বিল মিটিয়ে মানিব্যাগ প্যান্টের পকেটে রাখতে যারা চিৎকার শুনে সামনের দিকে তাকাতেই থমকে যায়। যারার এমন অস্থিরতা দেখে নুহাস দ্রুত পায়ে যারার কাছে এসে বিচলিত গলায় বলল, কি হয়েছে যারা? যারা চোখ দিয়ে পানি পড়ছে, হাঁপাতে হাঁপাতে বলল, ঝাল, উফ, খুব ঝাল লেগেছে। সহ্য করতে পারছি না, আমার জিভ জ্বলে যাচ্ছে। নুহাস অস্থির গলায় বলল, তুমি বসো, আমি ঠান্ডা পানি নিয়ে আসছি। না না, উফ, ঠান্ডা পানিতে ঝাল কমবে না। আইসক্রিম আইসক্রিম খেতে হবে। নুহাস আর 1 মিনিটও দেরি করলো না, দৌড়ে গিয়ে দোকান থেকে 1 বোতল পানি আর 2টা চকবার আইসক্রিম নিয়ে আসলো। যারা আইসক্রিম হাতে পেয়ে আইসক্রিম খেতে শুরু করলো। এখন একটু আরাম লাগছে। ফুসকালা মামা এসে যারাকে বলল, আমি আগেই কইছিলাম এত ঝাল খাইতে পারবেন না আপনি, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। যারা রেগে বলল, ওইটা আমার জন্য ছিল না। নুহাস হতবাক হয়ে যারার দিকে তাকায়। তাহলে এই মেয়ের পেটে পেটে এই ছিল? তাকে ঝোল দেওয়া ফুচকা খাওয়াতে চেয়েছিল, কিন্তু ঘটনাটা তো উল্টে গেল। ভাগ্যিস বুদ্ধি করে ফুচকাটা চেঞ্জ করেছিল, না হলে এই অবস্থা তো তার সাথে হতো। আর যারা যেই মেয়ে তার ঝাল লাগতে দেখে 100% শিওর খুশি হতো, যেহেতু নিজেই এত ঝাল দিয়ে ফুচকা বানিয়ে এনেছিল। কিন্তু তাকে ঝাল দেওয়া ফুচকা কেন খাওয়াতে চেয়েছিল এই মেয়ে? কিসের জন্য রেগে আছে তার উপরে? কোনোভাবে কি একটু আগে প্রিয়ার সাথে কথা বলার জন্য রেগে আছে তার উপরে? এতটা জেলাস এই মেয়ে? নুহাস এসব ভেবে মনে মনে হেসে গলা খাকারি দিয়ে বলে, ঝাল কমেছে এখন? যারা রাগে চোখে নুহাসের দিকে তাকালো। চোখ মুখ লাল হয়ে আছে বেচারির। নুহাসটা তাকে বোকা বানিয়েছে এটা আর বুঝতে বাকি নেই, কিন্তু নিজের পাতা ফাঁদে যে এভাবে নিজে পিছলে পড়ে যাবে এটা বুঝতে পারেনি। যারা চিবিয়ে চিবিয়ে বলল, এই ঝাল আগামী 7 দিনও কমবে না। কথাটা বলেই ধূপধাপ পায়ে চলে যায়। নুহাস যারা যাওয়ার পানে তাকিয়ে সশব্দে হেসে উঠল। ইস, ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে মেয়েটার। যারা ততক্ষণে গাড়িতে উঠে গেছে। নুহাস চেঁচিয়ে বলে, আর আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ তো? যারা মুখ ভার করে বসে আছে, প্যাসেঞ্জার ছিটে আর বারবার পানি খাচ্ছে আর নাক টানছে। ঝাল বেশিটা কমলেও পুরোপুরিভাবে কমেনি। পানি খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে সে। নুহাস গাড়িতে উঠে সিট বেল্ট লাগাতে লাগাতে যারার দিকে তাকায়। যারা সারা মুখে বিন্দু বিন্দু পানির কণা জমে আছে, মুখমণ্ডলে পানির ঝাপটা দেওয়ার কারণে। যারা ভেজে হাত দিয়ে বারবার ঠোঁট জোড়া ভিজাচ্ছে। নুহাসের নজর পড়ে যারা লালচে হয়ে থাকা ঠোঁট জোড়ার উপরে। একে তো অতিরিক্ত ঝালার জন্য যারা ঠোঁট জোড়া লাল হয়ে আছে, আর তার উপরে পানির জন্য ঠোঁট জোড়া কেমন রসালো হয়ে আছে। নুহাস ধীরে ধীরে ঘোরের ভেতরে চলে যাচ্ছে। ফাঁকা ঢোক গিলে সাথে সাথে নজর সরিয়ে নেয়। শরীরের ঠান্ডা রক্ত গরম হয়ে উঠছে। মস্তিষ্কে ছেকে বসেছে এক অনবদ্য ইচ্ছা। নুহাস যারাকে ভালোবাসা সত্ত্বেও কখনো অন্য নজরে দেখেনি, কিন্তু আজ যেন এই নজরটা বিহায় নজরে পরিণত হয়েছে। বুকের ভিতরে অনিয়ন্ত্রিত গতিতে ঝড় বইতে শুরু করেছে। যেই ঝড়ের গতি চাইলেও নুহাস সামাল দিতে পারছে না, অন্য দিনগুলোর মতো। নুহাস শক্ত করে চোখ বুজে চল শক্ত রেখে স্টিয়ারিং এর উপরে কপাল ঠেকিয়ে দেয়। যারা নুহাসকে এভাবে বসে থাকতে দেখে প্রশ্ন করে, কি হলো, এভাবে বসে আছো কেন? গাড়ি স্টার্ট দাও। নুহাস মাথা তুলে সামনের দিকে তাকিয়ে নিচের অধর কামড়ে ঠান্ডা গলায় প্রশ্ন করলো, যারা তুমি কি আমার উপরে রেগে আছো? যারা শক্ত গলায় বলল, রেগে আছি। নুহাস যারার দিকে ফিরে। যারা নুহাসের চেহারা দেখে আটকে ওঠে। নুহাসের চোখ মুখ যেন অন্যরকম লাগছে। যারা আনমনে ঢোক গিলল। নুহাস মলিন গলায় বলল,
রাগের মাত্রাটা একটু বাড়িয়ে দেই। যারা নুহাসের কথার মানে বুঝতে না পেরে ভুরু কুচকে বলে। মানে? নুহাস যারাকে 1 মিনিটও ভাববার সময় না দিয়ে যারার ঘাড়ে নিজের শক্তপোক্ত হাত রেখে নিজের কাছে এনে যারার অধঃজোড়ায় নিজের অধঃজোড়া ছুঁয়ে দেয়। যারা হকচকে উঠে চোখ বড় বড় করে তাকায়। এতটা দ্রুত ঘটনা ঘটেছে যে যারা কি প্রতিক্রিয়া করবে বুঝে উঠতে পারছে না। দম আটকে রেখেছে যারা, পুরো শরীর শক্ত হয়ে গেছে, তার হাত দুটো মুঠোবন্দি করে রেখেছে। বুকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। কেটে যায় কয়েক মুহূর্ত। নুহাস ধীরে ধীরে সরে আসে যারার নিকট থেকে। যারা হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ দম আটকে রাখার জন্য কয়েকবার যারা জোরে জোরে শ্বাস ফেলল। নুহাস যারার কাছ থেকে সম্পূর্ণরূপে সরে না গিয়ে যারার মুখটা নিজের দুহাত দিয়ে আবদ্ধ করে যারার কপালে নিজের কপাল ঠেকায়। যারা চোখ খিচে রেখেছে। নিজের মুখের উপর আশ্রে পড়ছে নুহাসের উত্তপ্ত শ্বাস। কিয়ৎক্ষণ পরেই ভেসে আসে নুহাসের অপরাধী কণ্ঠস্বর। সরি জান, আই এম রিয়েলি সরি। আমি এমনটা করতে চাইনি, কিন্তু নিজেকে শত চেষ্টা করেও আটকে রাখতে পারলাম না। নুহাস চোখ জোড়া বন্ধরত অবস্থায় কথাগুলো বলে। যারা এখনো বুঝে উঠতে পারছে না সে কি বলবে বা তার কি বলা প্রয়োজন এই মুহূর্তে। আর এটাকে কি আদৌ কোনো গভীর চুম্বন বলে কিনা সন্দেহ। শুধু ঠোঁটে ঠোঁট ছুঁয়েছে, তাতেই নুহাস নিজেকে এতটা অপরাধী মনে করছে। কেটে যায় কয়েক মুহূর্ত। যারা কোনো সারা শব্দ না পেয়ে নুহাস সরে গিয়ে যারার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। চোখ জোড়া বন্ধ করে রেখেছে। নুহাস হাসলো। ঝালে নাকের অগ্রভাগ লাল হয়ে আছে। নুহাস কিছু বলতে নিবে, সাথে সাথে ফোন বেজে ওঠে তার। নুহাস যারাকে ছেড়ে ফোন হাতে নিয়ে দেখে জাহিন কল করেছে। নুহাস নিজেকে ততস্থ করে কল ধরতে ওপাশ থেকে জাহিনের কণ্ঠস্বর ভেসে আসে। কই তুই? জানিস না আজ সমাবেশ আছে? ভাই আসছি আমি 10 মিনিটের ভেতরে। যারাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। জলদি আয়। নুহাস কল কেটে দ্রুত হাতে গাড়ি স্টার্ট দিল। গাড়ি ড্রাইভ করার ফাঁকে নুহাস যারার দিকে তাকালো। মেয়েটা ঠোঁটের উপরে হাত ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। রেগে আছে নাকি অভিমান করে আছে বুঝতে পারছে না নুহাস। তার এখন নিজের উপরে ক্রোধ সৃষ্টি হচ্ছে। কেন নিজের হৃদয়ে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলা নিয়ন্ত্রণ করতে পারলো না? যদি করতো তাহলে তো এমনটা হতো না। নুহাস জোরে নিঃশ্বাস ছাড়লো। গাড়ি এসে থামলো শেখ ভিলার সামনে। যারা নুহাসকে কিছু বলার সুযোগ না দিয়ে ঝড়ের বেগে পেছনের সিট থেকে কলেজ ব্যাগ নিয়ে গাড়ি থেকে নেমে যায়। নুহাস যারা বলে ডাক দিতে গিয়েও থেমে যায়। অনিমেষ ভঙ্গিতে যারা যাওয়ার পানে চেয়ে রইল। যারা মিলিয়ে যেতেই দাঁতে দাঁত চেপে চাপা গলায় চেঁচিয়ে স্টিয়ারিং এর সজোরে বাড়ি মারে। হাতে ব্যথা পেলেও সেটা সহ্য করে নেয় দাঁত কামড়ে। যারা কি তাকে খুব খারাপ ভাবছে? হয়তো ভাবছে না, হলেও এই ঘটনাটার পর একটি বারও তার দিকে ফিরে তাকায়নি। নুহাস স্টিয়ারিং শক্ত হাতে ধরে বলে, কি করে বসলি তুই এটা নুহাস? কি করে সবটা ফেস করবে এবার? এই ভয়টার জন্যই নুহাস নিজের অনুভূতিগুলা যারার কাছে ব্যক্ত করতে চায়নি। আগে তাও নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারত, এটা ভেবে যারা তার মনের কথা জানে না। কিন্তু এখন যারা সবটা জানে, যার জন্য নুহাসের অনুভূতিগুলা পেয়ে বসে। মরিয়া হয়ে ওঠে যারা সান্নিধ্য যাওয়ার জন্য। আগে ভাগেই তাকে নিয়ন্ত্রণে আনতে হবে। যারার কাছে পিঠে তাকে এখন থেকে কম যেতে হবে, না হলে অঘটন একটা ঘটিয়ে দিবে সে। সময় পেরিয়ে যাচ্ছে, তাকে সমাবেশে পৌঁছাতে হবে। তাই আর দেরি না করে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। যারা দৌড়ে নিজের রুমে এসে দরজা লাগিয়ে বিছানাতে বসে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরে হাঁপাতে থাকে। অধঃজোড়া কামড়ে ধরে। ধীরে ধীরে ঠোঁটের উপরে নিজের বাঁ হাত নিয়ে যায়। এখনো মনে হচ্ছে যেন নুহাসের অধঃজোড়ার নরম পরশ তার অধরে ছুঁয়ে আছে। নুহাস তার ঠোঁট ছুঁয়েছে এটা ভেবেই যারার কায়া কেঁপে উঠছে। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। নুহাসের সামনে কি করে যাবে এবার সে? গেলেই তো লজ্জায় লাল হয়ে যাবে। যারা এসব ভেবে বালিশে মুখ গুজে পা দুটো নাচাতে শুরু করে। এটা কি হয়ে গেল তার সাথে আজ? সন্ধ্যা হয়ে গেছে। গোটা দুনিয়া জুড়ে অন্ধকার নেমে এসেছে। দুনিয়াতে যেমন অন্ধকার নেমে এসেছে, তেমনি শেখবাড়ির সকলের মুখ আধারে ডুবে গেছে। খবর এসেছে জাহিন যে সমাবেশের ডাক দিয়েছিল সেখানে গোলাগুলি হয়েছে। গোলাগুলির মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে পুলিশের ফোর্স পর্যন্ত নামানো হয়েছে। বাড়ি থেকে জাহিনকে কল করলেও নুহাস কল ধরে শুধু আমরা ঠিক আছি বলে কল কেটে দেয়। এরপর হাজার কল করলেও কেউ কল ধরেনি। তবে মাঝখানে একবার জাহিন কল করে কড়া গলায় বলে দিয়েছে, বাড়ি থেকে যেন কেউ এক পাও বের না হয়। যে যেখানে আছে সেখানে থাকার জন্য বলে। রিহান বের হতে চেয়েছিল, কিন্তু ভাইয়ের হুমকি শুনে বাড়ি থেকে বের হওয়ার সাহস পায়নি। দেখা যাবে নিজে বাড়ি থেকে বের হয়ে সমস্যা কমার বদলে সমস্যা আরও বাড়িয়ে দিবে। তখন জাহিনকে ওকে রক্ষা করার জন্য ছুটাছুটি করতে হবে। সবকিছুই ঠিকঠাক ছিল। বিশাল বিস্তৃত মাঠের একপাশে বড় করে স্টেজ বাঁধা হয়েছে। সেই স্টেজের সামনে সারি সারি বেঁধে ময় মুরব্বি থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা দাঁড়িয়ে আছে জাহিনের ভাষণ শোনার জন্য।
চারিদিক থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে। সবাই অপেক্ষা আছে তাদের নেতা কখন এসে স্টেজে উঠবে। সবার অপেক্ষার পালা শেষ করে জাহিন স্টেজে উঠে মাইক হাতে নিয়ে প্রথমে সবাইকে উদ্দেশ্য করে গম্ভীর ভারী গলায় সালাম দেয়। জনগণরাও সকলে সালামের জবাব দিয়ে চুপ করে জাহিনের ভাষণ শুনছে। সবকিছুই ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে মাঠের এক কোণা থেকে ভেসে আসলো এক বিকট শব্দ, যেই শব্দে পুরো এলাকাটা কেঁপে ওঠে। সবাই হুড়োহুড়ি করা শুরু করে দিয়েছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। জাহিন বিস্ময় করে দৃষ্টি ফেলে মাইক হাতে নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? নুহাস দৌড়ে এসে জাহিনকে বলল, ভাই চলো এখান থেকে, গোলাগুলি শুরু হয়ে গেছে। জাহিন চেঁচিয়ে বলে ওঠে, এসব হলো কি করে? নিশ্চয়ই কোনো বিরোধিতা দল এমনটা করছে। ধীরে ধীরে গোলাগুলির মাত্রা বাড়তে শুরু করলো। জাহিন দ্রুত পায়ে স্টেজ থেকে নামতে গেলে কোথা থেকে ভারী এক পাথর এসে কপালে লাগে। মুহূর্তের মাঝে কপাল ছুঁয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ল রক্তের ধারা। নুহাস আতকে উঠে বলে, ভাই। জাহিন দাঁতে দাঁত চেপে চোখ মুখ কুচকে বলে, আমি ঠিক আছি, নাম তাড়াতাড়ি। কিন্তু জাহিন গাড়িতে গিয়ে বসতে পড়লো না, তার আগেই তার নজরে পড়লো 5-6 বছরের একটা বাচ্চার উপরে। বাচ্চাটা এই গোলাগুলির ভেতরে আটকে গেছে। ভয়ে বাচ্চাটা অঝরে কান্না করছে, কোন দিকে যাবে দিশা পাচ্ছে না। জাহিন তা দেখে নিজেকে আটকে রাখতে না পেরে গোলাগুলির ভেতরে ঢুকে বাচ্চাটাকে কোমর বাঁকিয়ে কোলে তুলতে নিবে, তখনই পিঠের উপরে অনুভব করলো কেউ সজোরে বাঁশ দিয়ে বাড়ি মেরেছে তাকে। আকস্মিক এভাবে বাড়ি মারার জন্য জাহিন নিজের টাল সামলাতে না পেরে এক হাঁটু মুড়ে বসে পড়ে। আঘাতকারী পুনরায় জাহিনকে মারতে উদ্যত হতে নিবে, সাথে সাথে জাহিন বাঁশের জায়গা শক্ত হাতে ধরে ছিনিয়ে নিয়ে আঘাতকারীর পেটে লাথি মারে। জাহিনের দলের ছেলেরা ছুটে আসে তাকে রক্ষা করার জন্য। জাহিন বাচ্চাটাকে মাসুমের কোলে দিয়ে বলে, ওকে নিরাপদ জায়গাতে রেখে আয়। মৌমাছির মতো জাহিনের দিকে তেড়ে আসছে কয়েকজন। বোঝাই যাচ্ছে তাদের একমাত্র লক্ষ্য জাহিন। জাহিনকে এভাবে শক্ত চোখের সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে নুহাসের বুঝতে বাকি নেই জাহিনের পরবর্তী পরিকল্পনা। কোনোভাবে কি জাহিন এদের সাথে লড়তে চাইছে নাকি? কিন্তু লড়তে গেলে নিজের ক্ষতি করে বসবে, যেটা নুহাস হতে দেবে না। জাহিনের উপরে একজন এসে হামলে পড়তে নিলে নুহাস জাহিনকে সেভ করে বলে, ভাই চলো এখান থেকে জলদি। জাহিন এক চুলও নড়ল না। হাতে থাকা বাঁশের লাঠিটা শক্ত করে আঁকড়ে ধরল, চল শক্ত করে রেখেছে। রগে কপালের রগগুলা ফুলে উঠেছে। নুহাস চোখ বড় বড় করে কিছু বলতে নিবে, তৎক্ষণাৎ জাহিন নিজে এগিয়ে গিয়ে যাকে হাতের কাছে পাচ্ছে তাকে পেটাতে শুরু করেছে। নুহাস শতভাগ হয়ে জাহিনের ভয়ঙ্কর রূপ দেখছে। জাহিনকে থামানো দরকার, না হলে নিজের বড় কোনো ক্ষতি হয়ে যাবে। নুহাস আর বাকি সবাই মিলে জাহিনকে টেনে হিঁচড়ে গাড়িতে নিয়ে বসায়, কিন্তু কোনোভাবে জাহিনকে থামিয়ে রাখতে পারছে না। বারবার গাড়ি থেকে নেমে যেতে চাইছে। জাহিন হুঙ্কার ছেড়ে বলল, ছাড় আমাকে, ওদের আজ আমি মেরেই ফেলবো। নুহাস জাহিনকে আঁকড়ে ধরে বলে, ভাই শান্ত হও প্লিজ, এভাবে মাথা গরম করো না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? একবার বাড়ির সকলের কথা চিন্তা করো, ভাবির কথা চিন্তা করো। নুহাসের কথাটা শুনে জাহিন ধীরে ধীরে শান্ত হলো। হাত পা ছেড়ে দিয়ে মাথাটা হেলিয়ে দেয় সিটের উপরে। চোখ বন্ধ করতেই ভেসে ওঠে অয়ন্তীর মায়াভরা হাসি খুশি চেহারাটা। সত্যি তো, তোর যদি কিছু একটা হয়ে যায় তাহলে অয়ন্তীর কি হবে? তাকে অনেক সাবধানে থাকতে হবে, নিজের জন্য না হোক নিজের পরিবারের জন্য সাবধানে থাকতে হবে। ত্রিনব কাচের ফুলদানিটা হাতে তুলে নিয়ে সেটা সজোরে আছাড় মারে। ফ্লোরে ছড়িয়ে পড়ে ছোট ছোট কাচের টুকরা। তার সামনে যারা দাঁড়িয়ে ছিল তারা ভয়ে দুকদম পিছিয়ে যায়। ত্রিনব হুঙ্কার ছেড়ে বলল, এতজন মিলে আক্রমণ করার পরেও একটা আঁচড়ও কাটতে পারিসনি? ওই জাহিন এর গায়ে। একজন ভয়ে ভয়ে বলে, ভাই ওই জাহিনের শরীরে সারের মতো শক্তি, ও একাই আমাদের শুয়াইয়া দিছে। ওর দলের ছেলেরা পর্যন্ত ভয়ে ওর কাছে ঘেঁষতে পারেনি। পাগলের ন্যায় আচরণ করে বলে, ঠিক আছে, একবার টার্গেট মিস হয়েছে তো কি হয়েছে, সময় আরো আছে, ওকে শেষ করে দেওয়ার জন্য আরো অনেক সময় আছে। কথাটা বলে নিজের বাগালে হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলে, ও আমার গায়ে হাত তুলেছে জনসম্মুখে, এর প্রতিশোধ তো আমি তুলবই যে কোনো মূল্যে। শেখ বাড়ির সকল সদস্য নির্জীব হয়ে আছে। জোহরা বেগমের আহাজারি কমেছে। যখন শুনেছে ছেলে একদম ঠিক আছে, কোনো ক্ষতি হয়নি। জাহিন 10টার দিকে বাড়ি ফিরে। যারা যারা আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর জাহিন নিজে থেকে সকলের চিকিৎসার দায়িত্ব নিয়েছে, যেহেতু ওর সমাবেশে যোগ দেওয়ার জন্যই সকলে আহত হয়েছে। গাড়ির শব্দ শুনে জোহরা বেগম বাসা থেকে উঠে বাড়ির বাইরে বের হওয়ার জন্য উদ্যত হতে নেবেন, তখনই জাহিন ভেতরে প্রবেশ করে।
ছেলেকে দেখে জোহরা বেগম নিজেকে ধরে রাখতে না পেরে ছেলের বুকে হামলে পড়ে কাঁদতে শুরু করে। অয়ন্তী স্বামীকে অক্ষত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। দেয়ালের সাথে শরীরটা হেলিয়ে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এতটা সময় নিজেকে কিভাবে যে শক্ত রেখেছে একমাত্র ও ছাড়া কেউ জানে না। জাহিন মাকে শান্ত করার জন্য বলে, আমি ঠিক আছি, একদম ঠিক আছি, দেখো কিচ্ছু হয়নি আমার। জোহরা বেগম মাথা তুলে ছেলের পানে তাকিয়ে ধরা গলায় বলেন, তাহলে কপালে কিসের ব্যান্ডেজ তোর? ওইটা আসলে দরজার লোহার সাথে লেগে একটু ছিলে গেছে। মায়ের সাথে একদম মিথ্যা কথা বলবি না। সত্যি বলছি আমি। যারা দরজার পানে তাকিয়ে আছে। একটা টেনশন থেকে মুক্তি পেয়েছে, ভাই তার সুস্থ আছে, কিন্তু নুহাস আসছে না কেন এখনো? নুহাসের আবার কোনো ক্ষতি টতি হয়ে যায়নি তো? এমন সময় নুহাস এসে ভেতরে প্রবেশ করে। নুহাসকে অক্ষত দেখে যারা চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। কারো কোনো ক্ষতি হয়নি, বাঁচা গেল। জোহরা বেগম আরেক ছেলেকে সুস্থ সবল দেখে জাইনকে ছেড়ে নুহাসের গায়ে মাথায় হাত বুলিয়ে বলেন, ঠিক আছিস বাবা? নুহাস মৃদু হেসে বলল, ঠিক আছে বড় মা। জোহরা বেগম এবার রেগে বলেন, তোদের জন্য চিন্তা করতে করতে একদিন আমি স্ট্রোক করে বসবো, দেখে নিস। জাইন কপট রাগ দেখিয়ে বলে, উফ মা, কি উল্টাপাল্টা কথা বলছো বলো তো, আমরা একদম ঠিক আছি। আজহার শেখ সহজ গলায় বলল, ভাবি এবার ওদের ছাড়ো, ওরা গিয়ে একটু বিশ্রাম নিক। ঢকল তো কম যায়নি ওদের উপর দিয়ে। তোরা তোর ঘরে যা। জাহিনের নজর পড়ে বাবার দিকে। আজমান শেখ ছেলের চোখের সাথে চোখ মিলতে নিজের রুমে চলে যান। জাহিন ঠের বুঝতে পারছে বাবা তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল। মুখে যাই বলুক, ছেলের জন্য সারাক্ষণ ভীত হয়ে থাকেন সেটা মুখ দেখলেই বোঝা যায়। জাহিন দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। অদূরে দাঁড়িয়ে থাকা অয়ন্তীর দিকে তাকালো। চিন্তায় মেয়েটার মুখ একটুখানি হয়ে গেছে। জাহিন ধীর পায়ে হেঁটে অয়ন্তীর কাছে আসে। অয়ন্তী হাজার চেষ্টা করেও চোখের পানিটা ধরে রাখতে পারেনি। গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। জাহিন আলতো হাতে চোখের পানিটা মুছে ধীরে বলল, রুমে চলো। জাহিন অয়ন্তীর ছোট হাতটা নিচের হাতের মুঠো নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। জোহরা বেগম ছেলে আর ছেলের বউয়ের যাওয়ার পানে তাকিয়ে মৃদু হাসলো। জাহিন আর অয়ন্তীর সম্পর্কটা যে এত জলদি পূর্ণতা পাবে এটা ভাবেনি উনি। নুহাস যারাকে পাশ কেটে চলে যেতে নিলে থেমে গিয়ে বলে, যারা তুমি ঠিক আছো? যারা নুহাসের দিকে না ফিরে আস্তে করে বলে, সরি ফর এভরিথিং। কথাটা বলে নুহাস সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে অগ্রসর হয়। যারা ভুরু কুচকে তাকিয়ে আছে। আর কতবার সরি বলবে এই লোক? কি এমন অন্যায় করছে যার এতটা ডেসপারেট হতে হবে? এবার কি এই একটা সামান্য কারণের জন্য তাদের মাঝে দূরত্ব বাড়িয়ে দিবে নুহাস? রিহান ভুরু কুচকে বোনের দিকে তাকায়। বোনকে এমন উদাস হতে দেখে বোনের কাছে এসে বলে, কি হয়েছে? কিছু না। যারা কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না, ত্রস্ত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রিহানের কেমন জানে সন্দেহ লাগছে বোনের হাবভাব দেখে। রিহান বিড়বিড় করে বলে ওঠে, ভাইয়ের মতো তুইও কি কারোর প্রেমে পড়েছিস? যারা কথাটা বলে কিছুক্ষণ থেমে পুনরায় বলে, প্রেমে পড়িস না বোন আমার, প্রেমে পড়িস না। এই প্রেম যে বিষের থেকেও ভয়ঙ্কর। একবার এই বিষ পান করলে পুনরায় এই বিষ থেকে পরিত্রাণ পাওয়া কিন্তু সম্ভব নয়। অয়ন্তী জাহিনের গলা জাপটে জড়িয়ে জাহিনের কোলে বসে আছে বাচ্চাদের মতো। জাহিনের ঠোঁটের কোণে মুচকি হাসি। হাসি যেন তার থামছে না বইয়ের এমন অবস্থা দেখে। অয়ন্তী বারবার নাক টানছে। এতটাই কান্না করছে যে নাক দিয়ে পানি ঝরছে ক্রমাগত। প্রথম দিকে অয়ন্তী নিজেকে শক্ত রাখতে পারলেও জাহিন ফ্রেশ হয়ে আসার পর জাহিনের মুখে মরার কথাটা শুনে নিজেকে ধরে রাখতে পারেনি, অঝরে কাঁদতে শুরু করে। জাহিন অনেক কষ্টে বউকে নানান কথা বলে কান্নাটা থামিয়েছে, কিন্তু কান্না থামালে কি হবে? বারবার ফুফিয়ে উঠেছে আর ঘন ঘন নাক টানছে। জাহিন নরম গলায় বলল, হয়েছে তো, এবার ফুপানো বন্ধ করো। অয়ন্তী অভিমানী গলায় বলল, আমি ফোপালে আপনার কি? আমারই সব। আমার বউ এভাবে কান্না করবে আর আমি সেটা চেয়ে চেয়ে দেখবো? তেমন স্বামী আমি নই। বউ তো এমনি এমনি কাঁদিনি, বউকে স্বামী কাঁদিয়েছে। আচ্ছা সরি, আর কখনো এমন কথা বলবো না। আপনি খুব খারাপ। জাহিন নিঃশব্দে হেসে বলে, জানি তো। খুব বাজে স্বামী। সত্যি খুব বাজে স্বামী আমি। জাহিন কিছুটা সময় চুপ করে রোয়ের ধীর গলায় ডাক দেয়, অয়ন্তী, ধরো আমার কিছু একটা হয়ে গেল, তখন তুমি কি করবে? রাগে অয়ন্তীর নাকের পাটা ফুলে উঠছে। এই লোক কখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে।
মন চেয়েছে জাহিনের মাথার সমস্ত চুলগুলা টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু অয়ন্তী নিজের রাগটা সামলিয়ে রিনটি নিয়ে গলায় বলল, আরেকটা বিয়ে করব, তারপর ওই বেটার লগে সুখে শান্তিতে সংসার করব। জাহিন টের বুঝতে পারছে অয়ন্তী যে ইচ্ছে করে এমন কথা বলছে। জাহিন অয়ন্তীর কথার সাথে পালা দিয়ে বলে, আমায় ভুলে যাবে? ভুলে যাব একেবারে, আপনার নামটা আমার হৃদয় থেকে মুছে দিব। জাহিন মৃদু হেসে অয়ন্তীকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অয়ন্তীর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আড়ষ্ট কণ্ঠে বলল, এত সহজে আমাকে ভুলতে পারবে না মিসেস অয়ন্তী। আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গের রন্ধ্রে রন্ধ্রে আমার ভালোবাসার গভীর ছোঁয়া আছে, তাই এই গভীর ভালোবাসাময় ছোঁয়াগুলো এত সহজে ভুলতে পারবেন না। অয়ন্তী জাহিনকে জড়িয়ে ধরে পরম আবেশে চোখ বন্ধ করে মিহিস্বরে বলে, আমি আপনাকে ভুলতে চাই না নেতামশাই, কোনো দিনও ভুলতে চাই না। মৃত্যুর পরেও আমি আপনাকে স্মরণে রাখতে চাই। জাহিন চোখ মেলে তাকিয়ে কিছু একটা ভেবে পড়ল। আচ্ছা, মাঝে মাঝে তোমার এটা ভেবে আফসোস হয় না যে কি এক লোককে বিয়ে করেছো যার জন্য প্রতিনিয়ত তোমাকে চিন্তায় থাকতে হয়? অয়ন্তী ভুরকুচকে চোখ মেলে তাকায়। এবার জাহিন একটু বেশি বেশি বাড়াবাড়ি করছে। এই লোককে থামানো দরকার। কখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। অয়ন্তী হাত কামড়ে ধুম করে জাহিনের পিঠে আস্তে করে কিল মেরে বসে। আকস্মিক পিঠের উপরে এভাবে কিল মারাতে জাহিন ব্যর্থতায় আর্তনাদ করে ওঠে। অয়ন্তী হকচকিয়ে উঠে জাহিনের আর্তনাদ শুনে। সে তো এত জোরে কিল দেয়নি, তাহলে জাহিন এভাবে আর্তনাদ করে উঠল কেন? অয়ন্তী তড়িৎ বেগে জাহিনের কাছ থেকে দূরে সরে এসে বিচলিত গলায় বলল, কি হয়েছে? আমি তো এত জোরে কিল দেইনি যার জন্য আপনি এতটা ব্যথা পাবেন। জাহিন চোখ বন্ধ করে দাঁত চেপে বলল, আমি ঠিক আছি অয়ন্তী, কিছু হয়নি তো আমার। অয়ন্তীর মনে সন্দেহের সৃষ্টি হলো। জাহিনের চোখ মুখ অন্যরকম হয়ে উঠল। ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। জাহিন তার কাছ থেকে কিছু একটা লুকাতে চাইছে। পিঠে হয়তো কিছু হয়েছে যেটা জাহিন তার কাছ থেকে আড়াল করতে চাইছে। দেখতে হবে পিঠে কি হয়েছে যার জন্য জাহিন এতটা কষ্ট পেল এই সামান্য কিল দেওয়ার কারণে। অয়ন্তী হাত বাড়িয়ে জাহিনের গায়ে পরিহিত শার্টের বোতাম খুলতে নিলে তৎক্ষণাৎ জাহিন অয়ন্তীর হাত ধরে বাধা দিয়ে বলে,